ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। যুদ্ধবন্ধে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিনীদের বিক্ষোভ। হরমুজ প্রণালী বন্ধে ইরানের সক্ষমতা নিয়ে আলোচনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আজ বৈঠক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আবেদন তেহরানের। সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন। মব হেনস্থা কাম্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক সংসদ সদস্য সাবিনাও ফয়সাল গ্রেফতার। পোস্টার নিষিদ্ধ সহ কয়েকটি ইস্যুতে ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। যুক্ত হচ্ছে প্রার্থিতা বাতিল ও জরিমানার নতুন বিধান। বিকল্প হিসেবে ওনারা প্রস্তাব করেছেন বিলবোর্ড, তারপর ব্যানার ইত্যাদি। এটা ঠিক আছে। প্রস্তাবনাগুলো চূড়ান্ত করবার আগে উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত বিনিময় করা। জাতীয় ঐক্য ও মূল্যবোধ গঠনের শাপলা কাপ অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। স্কাউটের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের দফায় দফায় মিসাইল ছুড়েছে তেহরান। হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। রোববার রাতে সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েল জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানায় তেল আবিব। নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেয়া হয় বাসিন্দাদের। জবাবে ইরানের জোরদার অভিযান চালিয়েছে ইসরায়েলও। তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা টার্গেট হয় মিসাইল লঞ্চার, স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডার সাইট। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইস্পাহান, পারান্ত, মারলাত, তাবরিজ সহ কয়েকটি শহরে। নাজাফাবাদে একটি অ্যাম্বুলেন্সে ড্রোন হামলায় নিহত হয়েছে 3 জন। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী ইরানে চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 950 মানুষের মৃত্যু হয়েছে, আহত প্রায় 3500। ইরানে মার্কিন অভিযানের পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার টুইট বার্তায় খামেনি বলেন, ইসরায়েল বিশাল বড় ভুল করেছে। এর পরিণতি খুব দ্রুত তেল আবিবকে ভোগ করতে হবে বলে দেন হুঁশিয়ারি। পোস্টের সাথে একটি ছবিও জুড়ে দেন খামেনি। সেখানে একটি কঙ্কালের কপালে খোদাই করা আছে ইহুদিদের চিহ্ন, স্টার অফ ডেভিড। কঙ্কালটির পেছনে থাকা শহরের সাথে মিল রয়েছে ইসরায়েলের, যেখানে হচ্ছে মিসাইল বৃষ্টি। ইরানের সাথে যুদ্ধে নিজেদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি ইসরায়েল, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অহেতুক যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। ইরান ইসরায়েলের ধ্বংস চায়, তাই ইসরায়েলের জন্য হুমকি এমন দুটি বিষয়ে সমূলে বিনাশ আমাদের অভিযানের উদ্দেশ্য। প্রথমত ইরানের পরমাণু কর্মসূচি, দ্বিতীয়ত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। আমরা ধাপে ধাপে সামনে এগোচ্ছি এবং লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি। যুক্তরাষ্ট্রের হামলার পর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ধ্বংসযজ্ঞের মাত্রা তুলে ধরছে বিভিন্ন গণমাধ্যম। তবে এখনও স্পষ্ট ভূগর্ভস্থ স্থাপনাগুলোর পরিণতি। হামলার আগেই ইরান জরুরি সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার দাবি করলেও যুক্তরাষ্ট্রের দাবি ক্ষতির অঙ্ক বিশাল। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ধীরে ধীরে নজরে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ধরা হতো ফোর্দো পারমাণবিক কেন্দ্রকে। যুক্তরাষ্ট্রের ফেলা অন্তত 2টি বাংকারবাস্টার বোমার আঘাতে স্থাপনাটি 2 থেকে 6টি জায়গায় তৈরি হয়েছে গর্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা একটি এয়ার ডিফেন্স সাইট। প্রকাশিত স্যাটেলাইট চিত্র যাচাই করে তথ্যটি জানিয়েছে আল জাজিরা এবং CNN। অন্যদিকে নাতানজ পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। CNN এর দাবি, স্থাপনাটিতে মার্কিন বোমার আঘাতে অন্তত 5.5 এবং 3 মিটার প্রশস্ত 2টি ক্রেটার তৈরি হয়েছে। তবে ভূগর্ভস্থ সরঞ্জামগুলোর কী অবস্থা তা এখনও অস্পষ্ট।
less transparency rather than more. ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি স্পষ্ট নয়। স্থাপনাটি মাটির এতটাই গভীরে অবস্থিত যে এখনই বিস্তারিত তুলে ধরা কঠিন। প্রাথমিকভাবে যে স্যাটেলাইট চিত্র আসছে তাতে কেন্দ্রের ভেতরে কি ঘটেছে সে সম্পর্কে ধারণা পাওয়া কঠিন, কেননা ভূগর্ভস্থ কাঠামো কেমন তা কেউই জানে না। The big concern is that Iran might যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ইস্পাহানে অন্তত 18টি কাঠামো ধ্বংসের প্রমাণ পেয়েছে সিএনএন। এমনকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কাছাকাছি থাকা কয়েকটি টানেলও। ধারণা এখানে মজুত রাখা হতো সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানে হামলার পর দেয়া ভাষণে ইরানের সব পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান জানায় ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পরপরই মার্কিন হামলার শঙ্কায় স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি। অনিক রহমান, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে খোদ মার্কিনিরাই। ইরানে হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়েছে বড় বড় শহরগুলো। ইসরায়েলকে সহায়তা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে অর্থ ব্যয়ের বিরোধিতা জানান সাধারণ মার্কিনিরা। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, যা তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে মার্কিনীদের মাঝে। যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোয় রাজপথে চলছে প্রতিবাদ সমাবেশ। যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড ব্যানার হাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী। ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তোলেন ক্ষুব্ধ মার্কিনীরা। অসাংবিধানিক কাজ করছেন তিনি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ভয় পাচ্ছি। আমরা কোনো পারমাণবিক যুদ্ধ চাই না। ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও। ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্ক শহরের প্রধান প্রধান সড়ক। রক্তপাত বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। নতুন যুদ্ধে জড়ানোকে অপচয় মনে করি। হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। ইরানের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত নিউক্লিয়ার কর্মসূচিকেই অযথাই হুমকি মনে করা হচ্ছে, অথচ যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারের রেকর্ড একমাত্র যুক্তরাষ্ট্রেরই রয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বেশি ইরানের বসবাস। ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইরান আমেরিকান দ্বৈত নাগরিকরাও। এই প্রেসিডেন্টই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনো যুদ্ধ চান না। আমি বিশ্বাস করতে পারছি না ট্রাম্প শয়তান নেতানিয়াহুকে অনুসরণ করছেন, তাকে সহায়তা করছেন। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফ্রান্স, গ্রিস, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার পরই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প কাটছিল ইরান। এমন পদক্ষেপ থেকে তেহরানকে ঠেকাতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে মানানোর অনুরোধ জানিয়েছে বেইজিংকে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বন্ধ হলে মারাত্মক অস্থিরতা তৈরি হবে তেল বাজারে, এমন শঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সক্ষমতা কতটুকু তা নিয়েও চলছে আলোচনা। ইরানকে এক প্রান্তে ওমান, অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে। জ্বালানি তেল পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরান নিয়ন্ত্রিত এই জলপথ দিয়েই পারাপার হয় বিশ্বের 20% তেল, গড়ে দৈনিক 21 মিলিয়ন ব্যারেল। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের শুরুর দিকেই হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই সে হুঁশিয়ারি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তারা। এরই মধ্যে পেয়েছে পার্লামেন্টের অনুমোদন। যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্ত, জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কাসারি। তবে প্রশ্ন হলো, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধের কতটুকু সক্ষমতা আছে ইরানের? ধারণার জন্য একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। বেশ কয়েকবার চলাচল বাধাগ্রস্ত হলেও কখনো পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশই হামলা চালিয়েছে একে অপরের জাহাজে। সৌদি আরব, কুয়েতের বাণিজ্যিক জাহাজ, এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করেছে তেহরান।
1988 সালের দিকে জ্বালানি ট্যাঙ্কারের নিরাপত্তায় কুয়েতের অনুরোধে অঞ্চলটিতে নৌসেনা মোতায়েন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। পরিচালনা করা হয় অপারেশন আর্নেস্ট ওয়েল। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন নেভির হামলায় 290 জনের মৃত্যুর পর পাল্টে যায় পরিস্থিতি। এরপর জাহাজ জব্দ সহ বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হলেও গোলাগুলির মতো কিছু ঘটেনি। এবারও যুক্তরাষ্ট্রকে শায়েস্তায় পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথটি বন্ধের সিদ্ধান্ত নিলেও তা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে অনেকে। অঞ্চলটিতে আগে থেকেই মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকায় জাহাজ চলাচলে বাধা বা হামলা চালিয়ে কতটুকু সুবিধা করতে পারবে তেহরান তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া নিজেদের তেল রফতানিও বাধাগ্রস্ত হবে। অবশ্য 1.5 বছর ধরে লোহিত সাগর ও আশপাশে হুতিদের হামলার জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রাখছে যুক্তরাষ্ট্র। তাই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে তাদের। আগেভাগেই ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার একদিনের মাথায় রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজ মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হবে তার। ইসরায়েলের সাথে সংঘাত সহ চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে পুতিন ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন আরাকচি, জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একযোগে চালানো আগ্রাসন এবং পরবর্তী করণীয় নিয়ে মিত্রদের সাথে পরামর্শ করবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাকবিতণ্ডা জড়ালেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা। রোববার ইরানের অনুরোধে অনুষ্ঠিত হয় এই জরুরি বৈঠক। অধিবেশনে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর মিথ্যা অভিযোগ এনেছে। উন্নয়নমূলক কাজে ব্যবহৃত পরমাণু কর্মসূচিকে জোরপূর্বকভাবে সারা বিশ্বে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইরাভানি। এদিকে পরমাণু ইস্যুতে আলোচনায় ইরানই ঝামেলা সৃষ্টি করেছিল বলে পাল্টা অভিযোগ করে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইসরায়েলের দাবি, আলোচনার সময়কে পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহারে ফোন দিয়ে এঁটেছিল ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রশংসা করেন ইসরায়েলি দূত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা নন প্রলিফারেশন ট্রিটি বা এনটিপিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উন্নয়নমূলক কাজে পরমাণু কর্মসূচি চালানোর কথা বলা হয়েছিল চুক্তিতে, ইরান তাই করছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তিকে হামলার জন্য বাজেভাবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের অনেক চেষ্টা করেছিল। আমাদের উদ্দেশ্যও ভালো ছিল, কিন্তু ইরানের অন্য পরিকল্পনা ছিল। আলোচনার সময়কে পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য কৌশলে ব্যবহার করতে চেয়েছিল দেশটি। ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেললে পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মব সৃষ্টির চেষ্টা করে একদল লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গ্রেফতারের সময় নুরুল হুদা সাদা টি শার্ট ও লুঙ্গি পরা ছিল। এ সময় নানাভাবে হেনস্থার শিকার হন সাবেক সিইসি। নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন হয়, যা রাতের ভোট নামে কুখ্যাত। দর্শক, সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আমরা খবরে যেমনটি জানাচ্ছিলাম, সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড আবেদনের বিষয়টি এবং সাবেক 2 সংসদ সদস্যকে আদালতের হাজিরে যে বিষয়টি, এ ব্যাপারে আপনার কাছে আরও কি তথ্য আছে আমাদের একটু বিস্তারিত জানাবেন। সাবেক সিইসি নুরুল হুদা এবং যে 2 সংসদের কথা বলেছেন সংসদ সদস্যের, তাদেরকে এখন পর্যন্ত আদালতে নিয়ে আসা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি দ্বিতীয় দফায়, অর্থাৎ দ্বিতীয় অর্ধে যে আদালত বসে বিকেল 3টা থেকে, তখন তাদেরকে আদালতে উপস্থাপন করা হতে পারে। এর মধ্যে এখন যদি 2টা বা সোয়া 2টা বাজে, হয়তো 3টার মধ্যে তাদেরকে আদালতে নিয়ে আসা হতে পারে এবং তারপর যে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে সিইসি কে নুরুল হুদারকে বিরুদ্ধে, সেই রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে। তারপর আদালত যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে যদি একটু জানাতে চাই, যেই মামলাটি দায়ের করেছে বিএনপি
গতকাল শেরেবাংলা থানায়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে এই তিনজন, অর্থাৎ 2014 সালের কাজী রকিবউদ্দিন আহমেদ কমিশনের প্রধান কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালে KM নুরুল হুদা এবং 2024 সালে কাজী হাবিবুল আউয়াল। এই তিনজন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করা হয়েছে, যার মধ্যে এই মামলা 24 জনের যে আসামি তালিকা, সেই তালিকার 9 নম্বর আসামি হচ্ছেন KM নুরুল হুদা। তো যেহেতু এই তিনটি নির্বাচন 2008-এর পরে এই তিনটি নির্বাচনের মধ্যে সবচেয়ে আলোচিত নির্বাচন 2018, যেখানে বিএনপি সহ সব বড় দুটো দল অংশগ্রহণ করেছিল এবং সেখানে ভোট কারচুপির মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছেন। সেই নির্বাচনের দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে হয়তো কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পরেই তার যে রিমান্ড আবেদন সেইটি শুনানি অনুষ্ঠিত হবে। আর 2 সংসদ সদস্যকে আসলে আজকে আদৌ নিয়ে আসা হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য নেই। জিয়ার শাখা আমরা যোগাযোগ করেছিলাম, এখন পর্যন্ত তাদের বিষয়ে পুলিশ কোনো ধরনের রিমান্ড বা কারাগারে প্রেরণ অথবা তার যাকে যে গ্রেফতার সে সংক্রান্ত কোনো নথি এখন পর্যন্ত প্রেরণ করেনি। জি রিয়াজ, বেশ গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজীপুরে এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের গ্রেফতারের যে খবর এসেছে তা সত্য নয়। কৃষি উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আরও বলেন, কৃষি জমি সুরক্ষায় নতুন আইন করা হবে। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মব বন্ধের চেষ্টা করছে সরকার। বৃক্ষরোপণ অভিযান নিয়ে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে, সেখানে বিকল্প জীবিকার সিদ্ধান্ত হয়েছে। খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলাচল করবে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ অভিযান চালাবে। শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দাবি করে রিজওয়ানা হাসান বলেন, কাঁচা বাজারে পলিথিন আছে, এজন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিল্প দূষণ রোধে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে যান্ত্রিক বোট বন্ধে ডিসিকে নির্দেশ দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আরেকটা কথা হচ্ছে যে কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ হতে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় স্থানীয়রা তাকে নির্দোষ দাবি করেন। সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এদিকে রবিবার রাতে মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মণিপুরি পাড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও আন্দোলনের সময়কার 3টি হত্যা মামলা রয়েছে। বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন তিনি।
সোমবার 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যুব সমাজের নেতৃত্ব, দলবদ্ধতা ও চাকরির মতো মৌলিক গুণাবলী গড়ে তুলতে এই ধরনের আয়োজনের উপর জোর দেন তিনি। বলেন, জাতীয় ঐক্য ও সামাজিক মূল্যবোধে শাপলা কাপ অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সংস্কৃতি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। জাতি সংস্কার ও নৈতিক উন্নয়নে স্কাউটদের মাধ্যমে সেবা ও দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া, কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো এই দরজা বন্ধ থেকেই যাবে। এটা মস্ত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়ার। নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার বন্ধ সহ নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়া আচরণবিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি পোস্টারের পরিবর্তে বিলবোর্ডে ব্যবহারকে স্বাগত জানিয়েছে, কিন্তু জামাত, এনসিপি সহ অনেক দল পোস্টারের পক্ষে। নেতারা বলছেন, এতে ছোট ও নতুন দলগুলো সমান সুযোগ হারাবে। তবে সব দলই নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ইসিকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। পোস্টারের মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান প্রার্থীরা, জানান দেয়া হয় প্রতীক আর প্রার্থিতার। প্রথম জাতীয় সংসদ থেকে সর্বশেষ নির্বাচনে পোস্টার ছিল প্রচারের বড় হাতিয়ার। তবে পরিবেশ ও দূষণ বিবেচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সনাতনী ধারা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি পরিবর্তনের উদ্যোগ। এ সংক্রান্ত খসড়ায় পোস্টারের পরিবর্তে প্রচারণা চালাতে ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। তবে এ নিয়ে ভিন্ন মত আছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর। এটাই ইতিবাচক বিকল্প হিসাবে ওনারা প্রস্তাব করেছেন বিলবোর্ড, তারপর ব্যানার ইত্যাদি। এটা ঠিক আছে, পরিবেশের সাথে সহায়ক হবে এবং অনেক রকমের জটিলতা নিরসন। ইলেকশনটাকে মানুষ সেভাবে উৎসবের মতো করে উপভোগ, তো সেটার একটা অলংকার হচ্ছে পোস্টার বিকল্প অন্য কোনো যদি আইটেম নিয়ে আসে, উপাদান নিয়ে আসে, সেটা আলোচনার ভিত্তিতে হলে আমাদের কোনো আপত্তি নেই। বিলবোর্ডের প্রচারণাটা একটু ব্যয় সাপেক্ষ। যাদের আর্থিকভাবে খুব বেশি সক্ষমতা, পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যারা আর্থিকভাবে লাভবান হয়েছে, তারা দেখছে যে এই সুবিধাটা বেশি ইউজ করতে পারবেন। কমিশনের প্রস্তাবিত খসড়ায় আচরণবিধি মানতে দলীয় অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। যুক্ত করা হয়েছে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান। তবে এর বাইরে রাজনৈতিক দলগুলোরও কিছু প্রস্তাব আছে। নির্বাচনী নির্বাহের ক্ষেত্রে সরকারই এটা ব্যয়ভার বহন করে, তাহলে এখানে আপনি বড় দল ছোট দল যাই বলেন এগুলোর পার্থক্য থাকছে না। আমরা যদি পোস্টার বন্ধ করে আরও অনেক কিছু ওপেন করে দিলাম, যেটা অনেক বেশি টাকার খরচ, তাহলে তো ন্যাচারালি টাকারই দৌরাত্ম্য বাড়বে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যয়ভার নির্বাচন কমিশন সবার জন্য সমভাবে গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত এই টাকার খেলা চলতে থাকবে। ধরেন জামালপুরে একটি দল আপনার বিধিনিষেধ অমান্য করে প্রচারণা করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিলেন না, তাহলে সেই আচরণ নিয়ম বিধিনিষেধ দিয়ে আসলে কোনো কিছুই হবে না। সর্বশেষ 2008 সালে আচরণবিধিতে পরিবর্তন এনেছিল ইসি। পরিবর্তিত পরিস্থিতিতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে যে কোনো সংশোধনী আনা উচিত বলে মনে করেন রাজনৈতিক দলগুলো। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে, নতুন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে আচরণবিধি প্রণয়ন করাটাও সঠিক আছে। স্টেক হোল্ডারদের সাথে যদি মত বিনিময় করে, এটা একটা জায়গায় আসা যাবে। প্রস্তাবনাগুলো চূড়ান্ত করবার আগে উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত বিনিময় করা, তাদের পরামর্শগুলো বিবেচনার মধ্যে নেওয়া। নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের পর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। দলের কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। টেলিফোনে গণমাধ্যমকে তিনি কথা জানান। বলেন, সাবেক সিইসির বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে।
বিতর্কিত কিছু না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিত কোনো সিদ্ধান্ত নিলে নির্বাচনের সমস্যা তৈরি হতে পারে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীদের সাধুবাদ জানান তিনি। বলেন, জনগণের ভোট অধিকার কেড়ে নেয় যারা যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না। যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আকমস সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নৌবাহিনীর একজন অ্যাডমিরাল, তিনিও ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী, তার বিরুদ্ধেও রিমান্ড প্রার্থনা করা হয়। 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাত 12:15টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি পুলিশ থেকে জানানো হয়, মনিরুল মাওলার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মাওলা সহ 58 জনের বিরুদ্ধে গত বছরের 19 ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে একে বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসিন আরাফাত। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতের মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার না প্রধান বিচারপতি? এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি 7 জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে গত 11 মার্চ স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। সংবিধানের 4র্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। 4র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। আবারও স্বাগত, দেখছেন দুপুরে বাংলাদেশ। ঢাকায় কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, বরং এটি একটি জীবন্ত প্রতিশ্রুতি যা গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। তিনি জানান, কমনওয়েলথের 60% জনসংখ্যা 30 বছরের নিচে, আর বাংলাদেশে এই হার আরও বেশি। তরুণরাই এই পরিবর্তনের চালিকা শক্তি।
তিনি সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। উপদেষ্টা চার্টারের আদর্শ বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। কর্মশালায় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল সহ দেশ বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Identified as ready for immediate implementation, while the National Consensus Commission is working actively to build agreement on the scope and timeline of other necessary reforms. At the same time, the Commission is also working diligently to finalize the July Charter. জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোট নিয়ে আর যেতে পারবেন না দর্শনার্থীরা। পরিবেশের ক্ষতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হাওরের অন্যান্য স্থানেও জেলা প্রশাসনের বিভিন্ন সময়ে দেয়া নির্দেশনা পালনেও অনুরোধ করা হয়। মানা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাউসবোট মালিকরা। তারা বলছেন, এতে হাওর ভালো থাকবে এবং পর্যটকরা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গত 1 বছর ধরে আমরা এই ব্যাপারটা নিয়েই আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবং পার্সোনালি আমরা বজরাদা হাউস বোর্ড থেকেও ব্যাপারটা নিয়ে বেশি প্রেশারাইজ করেছি যে যাতে ওয়াচ টাওয়ার এবং তার আশেপাশের এলাকা একটু নিরিবিলি রাখার ব্যবস্থা করা। হাউস বোট গুলো যদি নির্দিষ্ট পরিমাণ দূরে থাকে, এই সংলগ্ন এরিয়া ওয়াচ টাওয়ার সংলগ্ন এরিয়াটা একদম খালি থাকবে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য যথাযথ সময় পাবে। রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় খালের পাশ থেকে নজরুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের প্রাথমিক ধারণা, মধ্যরাত থেকে ভোরের কোনো এক সময় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নজরুল মাদক জুয়াসহ একাধিক মামলার আসামি। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কুমিল্লায় এলজিইডি কর্তৃক 16 ফুট মৃত খালে 72 ফুট লম্বা ব্রিজ নির্মাণে সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। আদালতের স্থগিতাদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় নির্বাহী প্রকৌশলীকে নোটিশও দেওয়া হয়েছে এ বিষয়ে। এদিকে খাল পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ এখন চরমে। কুমিল্লার দাউদকান্দির এই দরজখোলা খালটি অনেক দিন ধরেই মৃতপ্রায়। খালের প্রস্থ মাত্র 16 ফুট, এর উপর নির্মাণ করা হচ্ছে 72 ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ। খালে পানির প্রবাহ না থাকলেও যার উচ্চতা প্রায় 14 ফুট। আর এই নির্মাণযজ্ঞে সরকারের ব্যয় হচ্ছে 2 কোটি টাকার মতো। অথচ ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে যে পরিমাণ জমি দরকার তাও অধিগ্রহণ করা নেই সরকারি হিসেবে। খাল পারাপারে নেই বিকল্প কোনো ব্যবস্থা। ব্রিজের এক পাশেও নেই পাকা সড়ক, ফলে চলাচল নেই ভারী যানবাহনের। স্থানীয়দের প্রশ্ন, যেখানে একটি কালভার্ট তৈরি করলেই সমস্যার সমাধান হতো, সেখানে কেন এত বড় ব্রিজ নির্মাণ? যত বড় খাল, এর চেয়ে 3 গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে। তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। এনে তো কোনো বিকল্প রাস্তা নাই যে আমরা ব্রিজের সাইডে দা কোনো দিক দিয়ে আমু যাবো। এটা রুগী নিলেও কষ্ট পায়, এটা মানুষ মরে গেলেও কষ্ট পায়, ফোলা মাই যাইতে না স্কুলও। সরকারি টাকা অপচয় রোধে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। পরে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেন আদালত। তবুও নির্মাণ কাজ চলমান থাকায় 24 এপ্রিল আদালত অবমাননার নোটিশ দেয়া হয় এলজিআরডি নির্বাহী কর্মকর্তাকে। তবু থামানো যাচ্ছে না কাজ। দুর্নীতির পুরা একটা আখড়া ব্যবস্থা কইরাই এই ব্রিজ 16 ফিট খালের উপরে 2 কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে, এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে। এদিকে এত ছোট খালে বিপুল ব্যয়ের ব্রিজ নির্মাণের দায় নিতেও নারাজ উপজেলা আর নির্বাহী প্রকৌশলী। একটা মরা খালের উপর ব্রিজ করা হচ্ছে, এই বিষয়টা মূলত ডিপেন্ড করে আমাদের সদর দপ্তর থেকে ডিজাইন ইউনিট ব্রিজটি ডিজাইন করে এবং তার পূর্বে সয়েল টেস্ট এবং টপো সার্ভে করা হয়। বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অভিযোগ করে যে আমরা ওদের চ্যানেলকে নেরো করে ফেলি, রেস্ট্রিক্ট করে ফেলি। তার কারণ হচ্ছে কি, যে ওনারা যেটা বলে, যেমন ওনাদের জন্য আমাদের ব্রিজ অনেক জায়গাতে অনেক বড় করতে হয়। ঘূর্ণিঝড় আম্পান প্রকল্পের আওতায় 2023 সালের 10 মে শুরু করা হয় ব্রিজের কাজ।
খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন লিটন দাস, নাইম শেখ ও শামীম হোসেন। আগামী 2 জুলাই প্রথম, 5 জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 8 জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 4 মাস বিরতি দিয়ে আবারও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরছে টাইগারদের 50 ওভারি লড়াই। 1 বছরের জন্য দল নতুন অধিনায়কও পেয়েছে। লক্ষ্যটাও ঠিক, 2027 ওয়ানডে বিশ্বকাপ। শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা অনেক ক্ষেত্রেই তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ টিম ওডিআই স্কোয়াড। ইনজুরি থেকে জাতীয় দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুজনই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। সেই দলে না থাকা লিটন দাস ফিরেছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ, ফিনিশার শামীম হোসেনও। মূলত তৃতীয় ওপেনার হিসেবেই দলে নাইম। এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। আমাদের দলে যে 5 জন পেস বোলার রেখেছি একদিনের দলটাতে, এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল। তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয়। ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরমেন্স করেছিলেন নুরুল হাসান সোহান। এ দলের হয়েও নিউজিল্যান্ড এ দলের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন। এমন পারফরমেন্সের পরও তাকে সুযোগ দেয়া হয়নি। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না। লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না, তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন। কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি20তেও। সোহানের মতোই দলে নাই ডিপিএল এর টুর্নামেন্ট সেরা মোসাদ্দেক হোসেন সৈকত। আসরে মোসাদ্দেকের মতো যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রাকিবুল হাসান। সেই রাকিবুলকেও দলে সুযোগ দেয়া হয়নি। বাদ পড়েছেন নাসুম আহমেদ, তার জায়গায় নেওয়া হয়েছে তানভীর ইসলামকে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।